আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১, আহত ২০। কিশোরগঞ্জে মাদক কারবারির নিয়ন্ত্রণ নিয়ে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ইমরানুল হক হিমেল ৩৫ বছর নামে এক তরুণ নিহত হয়েছেন। দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন খালেদা জিয়া, বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশমিত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন পর্যন্ত লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন। পাপের ফল ওদের ভোগ করতেই হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উভা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে তাদের পাপের ফল ভোগ করতেই হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উভা। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক। পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক ও জেলা ছাত্রলীগের সহভাপতি মোহাম্মদ ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে আটক করেছে পুলিশ। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আজ যারা স্বাধীনতা বিরোধী সংগঠন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। তারা দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, তাই আমাদের সবার সতর্ক থাকা জরুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিশোরগঞ্জে মাদক কারবারির নিয়ন্ত্রণ নিয়ে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামে এক তরুণ নিহত হয়েছেন। আজকে দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার বৌলাই এলাকায় থেমে থেমে এ সংঘর্ষ ও নৈরাজ্যের ঘটনা ঘটে। নিহত ইমরানুল হক হিমেল বৌলাই এলাকার মূলসুতাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তাকে নির্মমভাবে কোপানো হয়। সংঘর্ষের সময় শটগানের গুলিতে রাজীবসহ দুইজন গুরুতর আহত হয়। সব মিলিয়ে সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ২০ জন। এই সংঘর্ষের জের ধরে অন্তত ৫টি বসতবাড়ি পুড়িয়ে দেয়া হয়। লুটপাট ও ভাঙচুর হয়েছে আরও বেশ কিছু বাড়িঘর। স্থানীয়রা জানিয়েছে, যুবদলের স্থানীয় দুই নেতার এলাকায় আধিপত্য ও মাদক কারবারির নিয়ন্ত্রণ নিয়ে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। বহুদিন ধরে তাদের মধ্যে মাদক বাণিজ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গতকাল তা ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। গুলিতে আহত দুইজনকে স্থানীয়রা কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বৌলাই চরপাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন এবং কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নতুন বৌলাই এলাকার বাসিন্দা ইকরামুল হক এমদাদের মধ্যে মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ ধরে বিরোধ চলছিল। এসব নিয়ে তার সমর্থকরা বৃহস্পতিবার বাগবিতণ্ডা ও হাতাহাতিতে লিপ্ত হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে সাজ্জাদ গ্রুপের ইমরানুল হক হিমেল এবং এমদাদ গ্রুপের রাজীব গুরুতর আহত হয়। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইমরানুল হক হিমেল মারা যায়। তার মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে সাজ্জাদের লোকজন সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন পর্যন্ত লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে। তিনি বলেন, জনগণের যে কোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপোষ করব না। অতীতেও করিনি, এখনও করব না ইনশাল্লাহ।
এ সময় উপজেলা বিএনপি সভাপতি সেলিম কারনাইন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবর বলেন, দলকে যারা ভালোবাসেন, দলকে যারা পছন্দ করেন, দলের আদর্শ যারা ধারণ করেন, তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেয়া হবে আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকবে হবে, ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনের কঠিন পথ পাড়ি দিতে হলে দলকে আপনাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা হল প্রথমে নিজেরা ঠিক থাকব, নিজেরা অন্যায় কাজ করব না, অন্য কেউ করতে দেব না, অন্য কেউ করলে তা জানিয়ে দেওয়া, এরপরও কেউ অন্যায় কাজ করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা ভুল বুঝবেন না। তিনি বলেন, তারেক রহমানকে এই বলে ধন্যবাদ দেব যে দেশের প্রতিটি প্রান্তে, কোনায় কোনায় গ্রামে-গঞ্জে দল ও অঙ্গ সংগঠনকে এত বেশি সুসংগঠিত ও সমৃদ্ধ করেছে, যা অতীতের যে কোনো সময়ের থেকে বিএনপি এখন শক্তিশালী। নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বিএনপি নেতা বাবর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। দীর্ঘ প্রায় ১৮ বছর আন্দোলনের মাঝে টিকে আছি। সেই আন্দোলনের রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে তাদের পাপের ফল ভোগ করতেই হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার ২২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি উল্লেখ করেন, সময়টা ২০১৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের মসজিদের বারান্দায় এভাবেই ঘুমাতাম। এর কারণ হল গণরুমে ছারপোকার কামড়ে ঘুমাতে পারতাম না। কমেন্টে গণরুমের ছবি দিয়েছি। আমার এক বন্ধু ছবিগুলো হঠাৎ করে ইনবক্সে দিল। সেই সময় এই ছবি পোস্ট করারও পরিবেশ ছিল না। কি ভয়ঙ্কর ছিল দিনগুলো। রাশেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জাহান্নামের হাত থেকে গণ অভ্যুত্থানের কারণে রক্ষা পেয়েছে। এই দেশে আর ছাত্রলীগ ফিরে না আসুক, ওদের পাপের ফল ওদের ভোগ করতেই হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্যাগিং এবং প্রোপাগান্ডা ছড়ানো নিয়ে মুখ খুলেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। শুক্রবার ২২ আগস্ট বিকেল ৪টা ২৪ নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে অনলাইন প্রোপাগান্ডা। পরিকল্পিতভাবে অনলাইনে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত ট্যাগিং, মিথ্যাচার, অপপ্রচার, চরিত্রহনন এবং অমর্যাদাকর প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বিশেষ করে নারী প্রার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে, যা কেবল নৈতিকভাবে ঘৃণিতই নয়, বরং রাজনীতির সুস্থ ধারা এবং শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধেরও পরিপন্থী। তিনি বলেন, আমরা বিশ্বাস করি জুলাই পরবর্তী সময়ে রাজনীতিতে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতাকে উৎসাহিত করা উচিত। শিক্ষার্থীদের কল্যাণে যে কোনো ধরনের প্রতিযোগিতা রাজনৈতিক সৌন্দর্যের অংশ এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। তবে সে প্রতিযোগিতা হতে হবে ভ্রাতৃত্ব, যুক্তি, মূল্যবোধ এবং ন্যায্যতার ভিত্তিতে, ঘৃণা, মিথ্যাচার এবং চরিত্র হননের মাধ্যমে নয়। তাই এ ধরনের হীন, নোংরা এবং অনৈতিক কর্মকাণ্ড আমাদের অবশ্যই পরিহার করতে হবে। পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১৯ আগস্ট সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত। রায়হান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের মহসিন জমাদ্দারের ছেলে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সকাল ৯:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আজ যারা স্বাধীনতা বিরোধী সংগঠন, তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। তারা দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবার সতর্ক থাকা জরুরি। শুক্রবার বিকেলে রাজধানীতে মণিপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বৃহত্তর মিরপুরের জাতীয়তাবাদী শিক্ষক, কর্মচারী জনতা পরিবারের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ২০২৫ এবং শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা উন্মুখ হয়ে আছে কবে নাগরিক অধিকার ফিরে পাবে। সেই অধিকার ফিরিয়ে এনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকারই জনগণের কাছে জবাবদিহি করবে এবং জনগণের ইচ্ছানুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। তারেক রহমানের ৩১ দফা কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ সংস্কারের জন্য ৩১ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। ইনশাল্লাহ সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।